ইরানের শাহেদ ড্রোন নকল করে নতুন ড্রোন তৈরি করছে যুক্তরাষ্ট্র। পরাশক্তি হয়েও তেহরানের সামনে মাথা নত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। কটাক্ষ পেজেস্টিয়ার প্রশাসনের। এবার ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। পুয়ের্তো রিকোয় সামরিক ঘাঁটিতে বেড়েছে মার্কিন সেনা উপস্থিতি। অবৈধ আখ্যা মাদুরোর। আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের বিরুদ্ধে ভবিষ্যতে তদন্ত না করার শর্ত। দাবি মানার প্রক্রিয়া জটিল বলছেন বিশ্লেষকরা। গাজায় ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঝড় বাইরন। বৃষ্টিতে তলিয়েছে আশ্রয় কেন্দ্র। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ইসরায়েলি বর্বরতায় শিশু নিহত। পশ্চিম তীরে অভিযানে আটক শতাধিক। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে মার্কিন সমর দপ্তর নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার বড়াই করে আসছিল। তবে এবার যেন নিজেদের বক্তব্যের বিপরীতে গিয়ে ইরানের ড্রোনের মডেল নকল করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সমর দপ্তর নিশ্চিত করেছে যে শাহেদ 136 মডেল অনুকরণ করে LUCAS নামের নতুন ড্রোন এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পরিহাসমূলক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শিখার্চি বলেন, নিজেদের প্রযুক্তিগত সুপার পাওয়ার দাবি করা দেশগুলোকে ইরানি ড্রোনের সামনে হাঁটু গেড়ে বসে সেটিকে অনুকরণ করতে দেখাচ্ছে বড় গর্ব আর সম্মান কিছু হতে পারে না। তিনি আরও দাবি করেন, তেহরানের এই ড্রোন নকল করার মধ্য দিয়ে ওয়াশিংটন নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে। শিখার্চি আরও বলেন, রাশিয়া থেকে ইয়েমেন পর্যন্ত বহু মিত্রকেও ইরান এসব ড্রোন সরবরাহ করছে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, শাহেদ ড্রোন একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ভেদ করে 1000 কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি দাবি করেন, ইরানের ক্রমোন্নত মিসাইল ড্রোন সমন্বয় ক্ষমতার জন্যই 22 দফা ক্ষেপণাস্ত্র হামলার সময়ও ইসরায়েল বহু ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়। তিনি দাবি করেন, এই সক্ষমতা নকল করার চেষ্টা আসলে মার্কিন উদ্বেগেরই বহিঃপ্রকাশ। বিশ্লেষকদের মতে ইরানের শাহেদ ড্রোন এখন বৈশ্বিক সামরিক পরিকল্পনায় পরিবর্তন আনছে। রাশিয়া এটি গেরান 2 নামে উৎপাদন করছে এবং ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করছে। কম ব্যয়, কম শব্দ, ছোট রাডার সিগন্যাল ও ঝাঁকে ঝাঁকে আক্রমণের কৌশল মিলিয়ে এই ধরনের ড্রোন প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা দুর্বল করতে অত্যন্ত কার্যকরী প্রমাণিত হচ্ছে। ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কী কারণে এটি জব্দ করা হয়েছে তা বিস্তারিত জানাননি তিনি। এদিকে ভেনেজুয়েলায় সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে পুয়ের্তো রিকোয় সামরিক ঘাঁটিতে সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এ ধরনের আচরণকে অবৈধ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলা সরকারের ওপর চাপ বাড়াতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মাদক নির্মূলের নামে দেশটির উপকূলের কাছে মার্কিন রণতরী মোতায়েন, মাদক পরিবহনের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলার মতো ঘটনাও ঘটেছে। এবার ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন সেনাদের সহায়তায় কোস্টগার্ড বড় একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে। এমন পদক্ষেপের কারণ জানতে চাইলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। শুধু জানান, দীর্ঘ সময়ের জন্য এই ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকবে। ট্যাঙ্কার জব্দের খবর প্রকাশের দিনই সাবেক রুজভেল্ট রোডস নৌঘাঁটিতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এরই মধ্যে সেখানে বাড়ানো হয়েছে যুদ্ধবিমান ও হেলিকপ্টারের সংখ্যা। এটিকে ভেনেজুয়েলায় সম্ভাব্য হামলার প্রস্তুতি বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। এদিকে ভেনেজুয়েলা উপকূলের কাছে মার্কিন উপস্থিতি নিয়ে ফের মন্তব্য করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাকাসে এক জনসভায় তিনি বলেন, ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ অবৈধ। দ্রুত এমন আগ্রাসী আচরণ বন্ধের আহ্বান জানান মাদুরো। যুদ্ধের মধ্যেই আলোচনায় উঠে এসেছে ইউক্রেনের সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ। 3 মাসের মধ্যে নির্বাচন সম্ভব জানিয়ে ভোটের সময় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পশ্চিমাদের সহায়তা চেয়েছেন জেলেনস্কি। ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের শান্তি প্রক্রিয়া নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। এদিকে ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রাশিয়া। স্থল অভিযান চালিয়ে দেশটির আরও একটি বসতি দখলে নেয়ার দাবি করেছে মস্কো। কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্কেও বুধবার হামলার খবর পাওয়া গেছে। রাশিয়া ইউক্রেন সংঘাত দিন দিন আরো তীব্র হচ্ছে। বাড়ছে দুই পক্ষের হামলা পাল্টা হামলা। রুশ মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের আরো একটি বসতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে পুতিনের সেনারা। একই দিনে লিমান, স্লোভিয়ানস্ক সহ কয়েকটি শহরে রাশিয়ার হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছে জেলেনস্কি বাহিনী।
চলমান সংঘাতের মধ্যেই আলোচনায় উঠে এসেছে ইউক্রেনের নির্বাচন প্রসঙ্গ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হলে আগামী 3 মাসের মধ্যেই হতে পারে নির্বাচন। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সহায়তা চেয়েছেন তিনি। বিষয়টিকে স্বাগত জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনের নির্বাচন আয়োজনের বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক আগে থেকেই বলে আসছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ নিয়ে কথা বলেছেন বলে জানান পেসকভ। একদিকে পাল্টাপাল্টি হামলা চলছে, অন্যদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক অঙ্গনেও আছে তোড়জোড়। ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের শান্তি প্রক্রিয়া নিয়ে আরও সমন্বয়মূলক আলোচনা করতে চলেছে। জার্মানির চ্যান্সেলর জানান, চলমান সংকট সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ বার্লিন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইউরোপ দৃঢ়ভাবে ইউক্রেনকে সমর্থন দিচ্ছে। গাজায় টানা বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন আশ্রয় শিবিরে থাকা ফিলিস্তিনিরা। তাঁবু তলিয়ে যাওয়ায় নির্ঘুম রাত পার করছেন অনেকে। এমন পরিস্থিতিতে উপত্যকায় আছড়ে পড়তে যাচ্ছে শক্তিশালী ঝড় বাইরন। পূর্বাভাস অনুযায়ী এটি আঘাত হানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে উপত্যকায় ইসরায়েলি হামলায় এক শিশু নিহত হয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে দখলদার বাহিনী অভিযান চালিয়ে 24 ঘন্টায় শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ শুরুর বিষয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক অঙ্গনে। এর মধ্যেও থেমে নেই দখলদার বাহিনীর আগ্রাসন। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, বুধবার ইয়েলো লাইন অতিক্রম করে সেনাদের কাছে চলে আসায় হামাস সন্দেহে কয়েকজন ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় কয়েকজন হতাহত হয়েছেন। গাজার বাসিন্দাদের কাছে এখন শুধু ইসরায়েলি হামলাই চিন্তার একমাত্র কারণ নয়, প্রকৃতিও নির্দয় হয়ে উঠেছে উপত্যকার ফিলিস্তিনিদের ওপর। নিম্নচাপের কারণে শুরু হয়েছে ভারী বৃষ্টি, ডুবে গেছে আশ্রয় কেন্দ্রের তাঁবু। কিছু কিছু জায়গায় পানির স্তর 40 সেন্টিমিটার ছাড়িয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। আবহাওয়া পূর্বাভাসেও নেই স্বস্তি। ভারী বৃষ্টির মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে আসতে যাচ্ছে শক্তিশালী ঝড়। এরই মধ্যে উপত্যকা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। উপত্যকার বিভিন্ন এলাকায় প্রায় 3 লাখ ফিলিস্তিনি পরিবার আশ্রয়হীন অবস্থায় রয়েছে, যাদের জন্য আসন্ন ঝড় তীব্র বন্যা এবং ধ্বংসযজ্ঞ বয়ে আনতে পারে বলে সতর্ক করেছে বিভিন্ন ত্রাণ সরবরাহকারী সংস্থা। গাজায় আগ্রাসনের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও কঠোর অবস্থানে আছে ইসরায়েলি সেনারা। নাবলুস, সালফিত, জেরিকো, জেনিন ও পূর্ব জেরুজালেমে জোরদার করা হয়েছে অভিযান। 24 ঘন্টায় শতাধিক বাসিন্দাকে আটক করার কথা জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম। ইরানের শাহেদ ড্রোন নকল করে নতুন মোড়কে ড্রোন তৈরি করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ওয়াশিংটনের ব্যঙ্গাত্মমূলক সমালোচনা করেছে তেহরান। জানিয়েছে, বিশ্বশক্তি হয়েও ইরানি ড্রোনের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এনে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র শাহেদ ড্রোন নকল করে আসলে নিজেদের পরাজয় স্বীকার করেছে। এছাড়া আইআরজিসির মুখপাত্র দাবি করেছেন, এমন পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের ইরানের প্রতি ভয়েরই বহিঃপ্রকাশ। গাজার অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের তদারকির জন্য গঠিত হতে যাওয়া বোর্ড অব পিসে রাখা হচ্ছে না যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে। ইরাক যুদ্ধের সময় তার ভূমিকা ঘিরে কয়েকটি আরব দেশের আপত্তির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। ট্রাম্প পরিকল্পিত যুদ্ধবিরতি ব্যবস্থায় ব্লেয়ারের বড় ভূমিকা থাকার কথা ছিল। 10 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে গাজার অন্তর্বর্তী প্রশাসন পর্যবেক্ষণে বোর্ড অব পিস গঠনের কথা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দেই ব্লেয়ারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার কথা থাকলেও ইরাক যুদ্ধের স্মৃতি তুলে ধরে আরব দেশগুলো এতে আপত্তি জানায়। সূত্র বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাকে বোর্ডে চাইছে, তবে আরব ও মুসলিম দেশগুলো তার ভূমিকা নিয়ে আস্থাহীন। বিখ্যাত সব মানুষের মুখের আদলে বানানো রোবট কুকুরের ব্যতিক্রমী প্রদর্শনী হলো যুক্তরাষ্ট্রের মায়ামিতে। মাইক উইঙ্কেলম্যানের রেগুলার অ্যানিমেলস সিরিজের এই রোবট কুকুরের ধরের ওপর বসানো হয় ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ এবং জেফ বোজেসের মতো প্রযুক্তি জায়ান্টদের মাথার আদলের সিলিকনের মুখোশ। রোবটের অদ্ভুত অঙ্গভঙ্গি আর কর্মকাণ্ডের মধ্য দিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন কন্টেন্টের সহজলভ্যতাকে ব্যঙ্গ করা হয়েছে বলে মনে করছেন শিল্পবোদ্ধারা। দূর থেকে দেখে রোবট মনে হলেও কাছে গেলেই মিলছে চমক। কুকুর আকৃতির রোবটের ধাতব গায়ের উপর বসানো মানুষের মাথা, তাও সাধারণ কোনো মানুষের নয়, একদম চমকে যাওয়ার মতো সব ব্যক্তি। বিশ্বখ্যাত টেক জায়ান্টদের চেহারার আদলে তৈরি সিলিকনের মাথা রোবট কুকুরের ধরে বসিয়ে ব্যতিক্রমী প্রদর্শনী হলো যুক্তরাষ্ট্রের মায়ামির আর্ট বাসেলে। শিল্পী মাইক উইঙ্কেলম্যানের ডিজিটাল শিল্পকর্ম প্রদর্শনীতে দেখা যায় অদ্ভুত এই দৃশ্য।
রেগুলার অ্যানিমালস শিরোনামের এই ইনস্টলেশনে ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ ও জেফ বেজোসের মুখোশ পরানো কিছু রোবট কুকুরকে নানা কর্মকাণ্ডে ব্যস্ত দেখা যায়। আবদ্ধ একটি জায়গায় হাঁটাচলা করে দর্শকদের মাতিয়ে রাখা হয়। কখনো থেমে থেমে পুরো কামরায় নজর বুলিয়ে নিচ্ছে রোবটগুলো, আবার কখনো ছোট ছোট প্রিন্টেড ছবিও দিতে দেখা যায়। এখানেও থাকছে বৈচিত্র্য। রোবটটি যার মতো দেখতে তার নিজস্ব শিল্পকর্মের ধারার সঙ্গে মিলিয়ে ছবি প্রিন্ট করা হয়। কখনো কিউআর কোড, আবার কখনো কিউবিস্ট ইমেজারি ধাঁচের। সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে শিল্পের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে তা বোঝানো এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য বলে দাবি করা হয় অনেক প্রতিবেদনে। এছাড়াও ইন্টারনেটে বিনোদনের সহজলভ্যতা ও সংস্কৃতির অবক্ষয়কে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে বলেও মনে করছেন শিল্পবোদ্ধারা। দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই শিল্প। এমনকি প্রদর্শনীর ভিআইপি প্রিভিউয়ের সময় বেশিরভাগ রোবটই বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।